প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন শিকদার, আমার ফেসবুক পেজে লাইভে। এবং আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বরগুনা ডেঙ্গু পরিস্থিতি। আপনারা জানেন ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বরগুনাকে কিন্তু হটস্পট হিসেবে, ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত কিন্তু আমাদের বরগুনায় ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবং ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের তথ্য, আমাদের যে ব্যক্তিগত সোর্স রয়েছে সেই সোর্সের পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু বরগুনায় 13টি তাজা প্রাণ ইতিমধ্যে ঝরে গেছে এবং এই মৃত্যুর মিছিল কিন্তু ক্রমাগত বাড়তে রয়েছে। আমি এই যে হঠাৎ করে কেন বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি এত ভয়াবহ রূপ ধারণ করলো এবং এর প্রতিকারে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, স্বাস্থ্য বিভাগ কী ধরনের পদক্ষেপ নিয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে, সব বিষয়ে আলোচনা করবে। এবং হঠাৎ কেন বরগুনায় এত বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেল, এর সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কোনো ভূমিকা রাখছে কিনা সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি যদি প্রথমেই বলতে চাই যে আমি যদি একটু পিছনের দিকে যেতে চাই, 2019 সাল থেকে কিন্তু আমরা দেখেছি বরগুনায় ডেঙ্গুর প্রভাব শুরু হয়েছিল এবং 19 সালের পর থেকে প্রতি বছরই ক্রমান্বয়ে আমরা দেখেছি বরগুনায় ডেঙ্গুর রোগীর সংখ্যা, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এবং সেই ধারাবাহিকতায় এবছর কিন্তু প্রাক বর্ষা মৌসুমে, মানে বর্ষা মৌসুম শুরুতেই কিন্তু বরগুনায় ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে। এবং এই মহামারী রূপ ধারণ করার ফলে আপনারা জানেন যে বরগুনায় যে 250 শয্যা হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটিতে আসলে প্রয়োজনীয় যে চিকিৎসক বা প্রয়োজনীয় যে জনবল বা প্রয়োজনীয় যে চিকিৎসা সামগ্রী সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে নেই। এর ফলে বরগুনার যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালে যখন রোগীরা চিকিৎসা নিতে আসছে তখনই কিন্তু তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। এবং আমরা দেখেছি যে 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত রোগী কিন্তু আমরা দেখেছি যে ধারণ ক্ষমতা রয়েছে হাসপাতালের, তার থেকে প্রায় 2-3 গুণ বেশি রোগী কিন্তু চিকিৎসা নিয়েছে। এবং যদি আমি সর্বশেষ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যে পরিসংখ্যান জানানো হয়েছে সেই পরিসংখ্যানটা যদি বলতে চাই, যে বরগুনায় এখন পর্যন্ত কিন্তু 1838 জন রোগী শনাক্ত হয়েছে শুধুমাত্র সরকারি হিসেবে। তবে এই সংখ্যা হচ্ছে 2-3 সহস্রাধিক বলে মনে করছেন বরগুনার যারা সচেতন মহল রয়েছেন বা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে নিযুক্ত রয়েছেন, তারা কিন্তু মনে করছেন যে এই সংখ্যাটা 2 সহস্রাধিকের বেশি। কেননা শুধু সদর হাসপাতাল কিংবা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যারাই চিকিৎসা নেয় তারাই কিন্তু সরকারি হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই হাসপাতালের বাইরে যেগুলো প্রাইভেট ক্লিনিক, হসপিটাল রয়েছে বা বাসা বাড়িতে যারা ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু এর আওতার ভিতরে পড়ে না। তো সেই কারণে এই সংখ্যাটা 2 সহস্রাধিকের বেশি। তবে সরকারি হিসেবে 1138 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এর গত 24 ঘন্টায় আমরা 69 জন ডেঙ্গু রোগী কিন্তু বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এখন পর্যন্ত 242 জন রোগী কিন্তু এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, যা আমাদের যে হাসপাতালটির ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে প্রায়, এই রোগীর পাশাপাশি কিন্তু সাধারণ যারা রোগী রয়েছে, অন্যান্য রোগের কারণে যারা হাসপাতালে ভর্তি, সব মিলিয়ে কিন্তু 2-3 গুণ রোগী এখন বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে চিকিৎসক যে সংকট ছিল, সেই চিকিৎসক সংকটের জায়গা থেকে কিন্তু তাদের চিকিৎসা সেবা প্রদানে একটু বেগ পেতে হয়েছে চিকিৎসকদের। কিন্তু একটি সুখকর খবর এই যে বরগুনার যে 250 শয্যা হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে কিন্তু এই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার পর থেকে স্বাস্থ্য বিভাগ তাদের যে প্রয়োজনীয় যে জনবল দরকার সেই জনবল নিশ্চিত করার লক্ষ্যে তারা কিন্তু এখানে 8 জন চিকিৎসক প্রদান করেছে। এবং ইতিমধ্যে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে 3 জন চিকিৎসক ইতিমধ্যে এখানে যোগদান করেছেন এবং বাকি চিকিৎসকরাও 2-1 দিনের ভিতরে যোগদান করবেন। শুধু 8 জন চিকিৎসকই নয়, এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে 10 জন নার্স দেশের বিভিন্ন জায়গা থেকে বরগুনা যে 250 শয্যা সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে পদায়ন করা হয়েছে। এবং আরও প্রয়োজনীয় জনবল এবং চিকিৎসা সামগ্রী নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু তারা কাজ করছে। আমি মোটা দাগে যদি বলতে চাই যে ডেঙ্গু মোকাবেলায় বরগুনা স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর সমন্বিতভাবে কিন্তু ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু আমি এই যে ডেঙ্গু রোগ বা ডেঙ্গু রোগীর সংখ্যা বা এডিস মশার সংখ্যা এটি কেন বৃদ্ধি পেল, এটি আমরা কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে কেউ কেউ মানে মতামত আছে, ভিন্ন
ধরনের মতামত রয়েছে। তবে অধিকাংশ বিশেষজ্ঞ যে বিষয়টি মনে করেন যে চলতি বছরের মে মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি যে বরগুনায় বেশ কয়েকদিন মুষলধারে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে বরগুনার যে ডোবা নালাগুলো রয়েছে সেগুলোতে পানি জমে গিয়েছিল এবং পানি জমে ওইখানে যে নোংরা ছিল সেই নোংরাগুলোকে পচন ধরে একটি বিশ্রী পরিবেশ তৈরি হয়েছিল এবং এই বৃষ্টিপাতের পরপরই আমরা দেখেছি আবার বরগুনায় প্রচণ্ড গরম শুরু হয় এবং আমরা এ বিষয়ে কথা বলছিলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অধ্যাপক শামসুজ্জোহার সাথে এবং তিনি আমাদেরকে যেটা বলেছিলেন যে এই যে বৃষ্টিপাত পরবর্তী সময় প্রচণ্ড গরম, এই গরমের ফলে এডিস মশা যে তার বংশবৃদ্ধি করতে যে আদর্শ সময়টা প্রয়োজন সেটি পেয়েছিল এবং এর ফলেই এই এডিস মশার প্রকোপ বৃদ্ধি পায়। এবং আর একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সরকারের যে রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর রয়েছে, সেই আইডিসিআর কিন্তু এই যে প্রাক বর্ষা মৌসুমের আগে একটি জরিপ করেছিল, মশা জরিপ। সেই মশা জরিপে কিন্তু উঠে এসেছিল যে বরগুনা এবং বরিশাল অঞ্চলে কিন্তু এডিসের যে লার্ভা সেটি বেশি রয়েছে এবং তারা তাদের প্রক্রিয়া অনুযায়ী কিন্তু স্বাস্থ্য বিভাগকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য চিঠিও দিয়েছিল বলে কিন্তু আইইডিসির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এবং তার এই এডিসের যে লার্ভার যে সতর্কতা এবং সেটি যে আদর্শ বা উপযুক্ত সময় পেয়েছিল মে মাসে, সেই মে মাসেই কিন্তু এডিস মশা বংশবৃদ্ধি করে এবং বরগুনায় প্রত্যন্ত এলাকায় এই এডিস মশা কিন্তু ছড়িয়ে পড়ে, যার ফলে বিষয়টি দাঁড়ায় যে বরগুনা কম বেশি সব জায়গাতেই কিন্তু এখন ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা রয়েছে। তবে বরগুনার পৌর শহরের দুটি জায়গা, যেমন একটি কাঠপট্টি খাল এবং আমতলাপাড় খাল এবং গরিচন্না ইউনিয়নের বিভিন্ন জায়গাকে কিন্তু এডিস মশার আতুরঘর কিংবা এখন ডেঙ্গু রোগীদের যে স্থানীয় হটস্পট যদি বলি, যেমন সারা বাংলাদেশে যদি বরগুনা ডেঙ্গু রোগীদের হটস্পট হয়ে থাকে, তবে বরগুনা পৌর শহর এবং গরিচন্না ইউনিয়ন হচ্ছে ডেঙ্গুর হটস্পট হিসেবে কিন্তু ইতিমধ্যে বিবেচিত হয়েছে। এবং এই এলাকাগুলোতে আমরা যদি বলি মশক নিধন কার্যক্রম, যেটি দিয়ে আসলে ডেঙ্গুর রোগী তৈরি হওয়ার আগেই কিন্তু আসলে ডেঙ্গুকে নির্মূল করা সম্ভব, সেই মশক নিধন কার্যক্রম কিন্তু আমরা দেখেছি যে আসলে খুবই ঢিমে তালে হচ্ছে। এবং মশক নিধন কার্যক্রমের বিষয়ে যদি বলতে চাই যে আমরা দেখেছি ঈদ পূর্ববর্তী সময়ে বরগুনা পৌর শহরে কিছু কিছু এলাকায় মশক নিধনের জন্য ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করা হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু ঈদ পূর্ববর্তী সময় থেকে ঈদ পরবর্তী সময় পর্যন্ত আসলে পৌর কর্তৃপক্ষের মশক নিধন কার্যক্রমের আর আমরা কোনো অগ্রগতি দেখিনি। পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আসলে আমরা সেরকম কোনো কার্যক্রম দেখিনি। তবে আমরা বরগুনা জেলা প্রশাসকের সাথে আজ কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে তিনি সরজমিনে কিন্তু আজ বরগুনার বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন এবং বেশ কিছু এলাকায় যেগুলো ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সেই সব এলাকায় মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং তিনি সরজমিনে উপস্থিত থেকে সেই সব এলাকায় মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করবেন। এই মশক নিধন কার্যক্রম যদি বাস্তবায়িত হয়, আসলে আমার কাছে মনে হয় যে মশক নিধন কার্যক্রমটাকে যদি শক্তভাবে মোকাবেলা করা যায়, তাহলে কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি তৈরি হয়েছে বরগুনায়, এটি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। কারণ আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে বরগুনার 13টি তাজা প্রাণ ঝরে গিয়েছে এবং এই 13টি তাজা প্রাণের মধ্যে বরগুনা সদর যে জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতালেই কিন্তু 5 জন রোগীর মৃত্যুবরণ করেছেন এবং বাকি যে 8 জন রোগী আমরা যতদূর খবর পেয়েছি তারা হচ্ছে বরিশাল এবং ঢাকায় বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এবং আমরা দেখেছি যে বরগুনার 2টি মৃত্যু কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ডেঙ্গুর ভয়াবহতা কতটা তৈরি হয়েছে বরগুনা এবং কতটা নির্মম এই ডেঙ্গু। সেটি হচ্ছে বরগুনা সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের কনিষ্ঠ কন্যা জেরিন এবং বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কন্যা উপমা। এই 2টি মৃত্যু আসলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে ডেঙ্গুর ভয়াবহতা কতটা। এবং এরপরও কিন্তু আসলে আমরা মানুষের মধ্যে
যে পরিমাণ সচেতনতার দরকার ডেঙ্গু মোকাবেলায় সেটি আমরা লক্ষ্য করছি না। এবং শুধু যদি আমরা পৌর কর্তৃপক্ষ, প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগকে দায় দিয়ে থাকি যে ডেঙ্গু মোকাবেলায় আসলে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সমর্থ না, সেটি হচ্ছে একপাক্ষিক দায় হবে। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে কিন্তু সচেতনতার দরকার আছে। কারণ কি, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারকে যদি সুরক্ষিত করতে চাই, তাহলে কিন্তু আমার বাড়ির আশপাশের যে ময়লা আবর্জনা রয়েছে, ডোবা জানলা রয়েছে, এগুলোকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা না হলে এইসব জায়গাতেই কিন্তু ডেঙ্গু বংশ বিস্তার করে এবং সেই ডেঙ্গু আপনাকে আমাকেই আসলে কামড়াবে, এবং কামড়ালে যেটি হবে, আমি ডেঙ্গু আক্রান্ত রোগী হবে এবং এরপরে চিকিৎসার জন্য ধরেন আমাকে হাজার হাজার টাকা ব্যয় করতে হবে। এবং আমি যদি আমার ব্যক্তিগত পর্যায়ে সচেতন হই, তাহলে কিন্তু আমি এই বর্ষা মৌসুম শুরুতে যদি আমাদের বাড়ির আশপাশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, তাহলে কিন্তু এতটা ডেঙ্গুর প্রকোপ বরগুনায় হতো না বলেও আসলে বিশেষজ্ঞরা মনে করেন। এবং আমি আমার অবজারভেশন, আমরা হচ্ছে বেশ কিছুদিন ধরেই পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আসলে গণমাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে আসছি এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এটি যেমন পরিবেশন করে আসছি, তেমনি বরগুনার সদর জেনারেল হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছিল এবং 12 লাখ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে মাত্র 18 জন চিকিৎসক ছিল, এইসব বিষয়ে কিন্তু আসলে বরগুনা সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা সবাই যৌথভাবে আসলে চেষ্টা করেছে। এবং একটা কথা বলতেই হয় যে বরগুনার যে সিভিল সার্জন রয়েছেন তিনি কিন্তু আসলে খুবই কঠোরভাবে এবং সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে বরগুনায় এখন পর্যন্ত কিন্তু 8 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এদের মধ্যে 3 জন ইতিমধ্যে জয়েন করেছে এবং আগামীতে হয়তো বা বাকি চিকিৎসকরা জয়েন করবেন। তো সেই জায়গা থেকে ডেঙ্গু মোকাবেলায় এখন পর্যন্ত বরগুনা স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি রয়েছে সেটি অবশ্যই সন্তোষজনক। এবং এইভাবে যদি আমরা এখন ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করি, তাহলে আমার মনে হয় ডেঙ্গুটি আসলে বরগুনা থেকে মোকাবেলা করা সম্ভব। এবং আমি এর আগে যেমনটি বলছিলাম যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আসলে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে কিনা, এ বিষয়ে আমরা একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে জলবায়ু পরিবর্তনের কারণে আসলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনি কিন্তু আমরা আরও বেশ কয়েকজন গবেষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি মনে করছেন যে বরগুনায় প্রচুর পরিমাণে রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক এবং জনস্বাস্থ্যের পক্ষ থেকেও এই একটি প্রকল্প চলমান রয়েছে এবং এই বৃষ্টির পানি ধরে রাখার যে পাত্র, এই পাত্রর ফলে আসলে এডিস মশার জন্ম হতে পারে বা সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে এটি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে একজন গবেষক ধারণা করেছেন। তবে আমরা সরজমিনে মাঠ পর্যায়ে গিয়ে যেটি আসলে দেখতে পেয়েছি সেটি হচ্ছে বৃষ্টির পানি যে পাত্রে সংরক্ষণ করা হয় সেই পাত্রে আসলে এডিস মশার জন্ম নেওয়াটা একটু খুবই দুরূহ বিষয়। মানে আমি যদি একদম বিজ্ঞানের ভাষায় নাও বলতে পারি, মানে আমাদের সাদা চোখে যেটা দেখতে পেয়েছি সেটা বলতে চাই, তাহলে সেটি খুবই দুরূহ বিষয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যে অধ্যাপক শামসুজ্জোহা যেটি বলেছিলেন যে জলবায়ু পরিবর্তনের ফলে যেমন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে, এই বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত পরবর্তী যে উষ্ণতা, দুটি আসলে ডেঙ্গুর যে জীবাণু এটি বহনকারী যে এডিস মশা, সেই এডিস মশার বংশ বিস্তারের জন্য একটি আদর্শ বা উপযুক্ত সময়। এবং সেই সময়টি এবছর মে মাসে কিন্তু আসলে বরগুনায় তৈরি হয়েছিল, বা আদর্শ সময়টি বরগুনায় তৈরি হয়েছিল এবং এর ফলেই কিন্তু আসলে এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যায় এবং যার ফলে কিন্তু প্রতিনিয়ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছে রোগীরা। এবং এই ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু প্রাণপণ কাজ করে যাচ্ছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আর একটি প্রাণও ঝরে না যায়। তবে আমাদের কাছে যেটি মনে হয়েছে, আমরা এই টানা বরগুনা সদর হাসপাতালের স্বাস্থ্য বা ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছিলেন, সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে সকল রোগীরা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তাদের যারা স্বজন রয়েছেন বা তাদের যারা সুহৃদ রয়েছেন তারা কিন্তু আসলে এই হাসপাতালে এমনিতেই আপনি জানেন যে ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ তিনগুণ রোগী কিন্তু এখন বর্তমান চিকিৎসা নিচ্ছে। তার ফলে যদি আমরা ধরে নিই যে 400 রোগী এখন বর্তমানে চিকিৎসা নিচ্ছে, 400 রোগীর সাথে যদি আমরা প্রতিদিন 5 জন করে
ভিজিটর বা তার স্বজন বা তার শরীর এসে দেখা করেন, তাহলে কিন্তু আরও 2000 মানুষের সমাগম সেখানে হচ্ছে, এবং এর ফলে কিন্তু চিকিৎসকরা যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন সেটি ব্যাহত হচ্ছেন বলে কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে বারবার অভিযোগ করে আসছেন। এবং আর একটা অ্যালার্মিং বিষয় সেটি হচ্ছে যে যারা হাসপাতালে আসলে রোগীদের দেখতে যাচ্ছেন বা তাদের খোঁজখবর নিতে যাচ্ছেন, তারা অনেকেই আমরা লক্ষ্য করেছি যে ডাব নিয়ে যাচ্ছেন, কিন্তু এই ডাবের যে খোসাটি সেটি হচ্ছে অনেক সময় আপনারা হাসপাতালের বারান্দায় ফেলে দিচ্ছেন, হাসপাতাল থেকে বাইরে ফেলে দিচ্ছেন। এর ফলে যেটা হচ্ছে যে ডাবের খোসার মধ্যে কিন্তু আসলে এডিস মশার যে বংশবৃদ্ধি সেই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ব্যক্তি পর্যায়ে একটু সচেতনতার দরকার, কারণ হচ্ছে আমরা ডাব নিয়ে যাব রোগীর জন্য, সেটি যেমন নিষেধ করার কোনো কিছু নেই, তবে ডাব এর খোসাসহ না নিয়ে গিয়ে আমরা যদি ডাবটিকে কেটে তার ভেতর থেকে পানিটা বের করে একটি বোতলে ভরে নিয়ে যাই, তাহলে কিন্তু সেটি পরিবেশের জন্য খুবই একটি উপকারী বিষয় হবে। এডিস মশা রোধে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কার্যকর পদক্ষেপ হবে বলে আমার মনে হয়। এবং আমরা এর আগে যেমনটি বলছিলাম যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ডেঙ্গুর রোগীদের কীভাবে সুচিকিৎসা নিশ্চিত করা যায়। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ডেঙ্গু মশা প্রতিরোধে আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়। এখন যে জায়গাটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা। কারণ কি আমরা ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে যদি সচেতন না হতে পারি, তাহলে কিন্তু এই ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমান্বয়ে আরও বাড়তে থাকবে, এবং এই পরিস্থিতি এতটাই বিপদাপন্নতা তৈরি করবে যে আমাদের আর কোথাও যাওয়ার অপশন থাকবে না। তো আসুন আমরা সকলে মিলে সচেতন হই এবং ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ছাড়াও যারা সংশ্লিষ্ট রয়েছে পৌর কর্তৃপক্ষ, তাদের সকলের সাথে সমন্বিতভাবে কাজ করি, তাহলে কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে। এবং আমি যদি আমার আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমি যদি আমার আলোচনার জায়গা থেকে আজকে বরগুনার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য দিয়ে আমি শেষ করতে চাই যে বরগুনার যে ডেঙ্গু পরিস্থিতি এখন রয়েছে সেটি আসলেই খুবই ভয়াবহ পরিস্থিতি। এবং আমি এই লাইভটি শুরু করার আগেই বলেছিলাম যে বরগুনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 2 সহস্রাধিক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে রয়েছে, এবং 13টি তাজা প্রাণ ঝরে গিয়েছে। এবং এই যে ডেঙ্গু পরিস্থিতি এখন বরগুনায় বিরাজ করছে, এটি এখন আর স্বাস্থ্য সংকট নয়, এটি একটি মানবিক দুর্যোগে পরিণত হয়েছে। এবং এই দুর্যোগ মোকাবেলায় আমাদের যেমন প্রয়োজন জরুরি ব্যবস্থা নেওয়ার, ঠিক তেমনি প্রয়োজন আমাদের সকলের সমন্বিত উদ্যোগ। সকলের সমন্বিত উদ্যোগের ফলেই কিন্তু আমরা এই ডেঙ্গু মোকাবেলায় সক্ষম হবে বলে আশা করি। আমার এই লাইভটিতে যারা যুক্ত ছিলেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ডেঙ্গু প্রতিরোধে স্ব জায়গা থেকে এগিয়ে আসবেন। ধন্যবাদ সকলকে।